নিরিবিলি ঘুরতে চান তাহলে এই কমলার দিঘি যে সি বিচটি রয়েছে এইসব অঞ্চলে আসুন। কোনো কোলাহল নেই, কোনো গাড়ির শব্দ নেই, নির্জনতার ভিতরে এই অপরূপ সৌন্দর্য লুকিয়ে রয়েছে। মহান আল্লাহ তাআলার সৃষ্টি যে কত অপরূপ তা এসব অঞ্চলে না আসলে আসলে বোঝানো যাবে না। অজস্র শুটকি মাছ এখানে দেখা যাচ্ছে, অনেক দূর থেকে যা দেখা যাচ্ছে সবাই শুটকি শুকাতে দিয়েছে। আমি এখন রয়েছি গোলপাতার বাগান। এই গোলপাতা সাধারণত আমরা সুন্দরবনে দেখে থাকি, তবে এটা সুন্দরবনে না, এটা এই রহমত বাজার পর্যটক কেন্দ্রে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার নিমতলী পর্যটক কেন্দ্র বা নিমতলী সমুদ্র সৈকতের কাছেই রয়েছে এই অসাধারণ দৃশ্যটি। দেখলে মনে হবে এটি একটি সুন্দরবন। কেওড়া গাছ এবং কেওড়া গাছের সাথে সাথে এই যে শ্বাসমূলগুলো, এই চমৎকার দৃশ্যগুলো দেখতে হলে আসতে হবে এই হাতিয়াতে। আপনি এই হাতিয়াতে কিভাবে আসবেন তার বিস্তারিত তথ্য আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। দেখতে থাকুন আমার ভিডিওটি। বিসমিল্লাহির রহমানির রহিম। নিজুম দ্বীপ এবং মনপুরা দ্বীপ ভ্রমণের জন্য আমি রাত্র এখন 11:30 বাজে, আর আমার গাড়ি হচ্ছে 12:30টায়। আমি লাস্টের গাড়িটা নিয়েছি কারণ একেবারে ভোরে যেন গিয়ে চেয়ারম্যান ঘাট পৌঁছাতে পারি। আমি এখন চট্টগ্রাম বাসা থেকে বের হচ্ছি। এরপরে সামনে কি হয় এগুলো আপনারা দেখবেন আমার ভিডিওর মাধ্যমে। চলো গাড়িতে করে ও আমাকে যেখানে আমাদের বাস কাউন্টার রয়েছে, বাদন বাসে যাব, সেখানে আগায় দিয়ে আসবে। ইনশাল্লাহ যাই সামনের দিকে, সহি সালামতে আবার যেন আসতে পারি। এখন রাত 11:30, তাই রাস্তা একেবারে ফাঁকা। আর আমার বাসা চট্টগ্রাম হালিশহর কেবলক থেকে অলংকার মোড়ে আসতে সময় লেগেছে মাত্র 10 মিনিটের মতো। দেখতে দেখতে আমি চলে আসি অলংকার মোড় এই বাদন কাউন্টারের সামনে। কাউন্টারে থেকেই আমি একটি টিকিট কাটছিলাম 350 টাকায়। আর এই যে গাড়িটা রয়েছে এরকম গাড়ি, এটা এখন 11:30 বাজে, আমার গাড়িটা 12:30টায়। এরকম একটা গাড়িতেই আমি চলে যাব। আর সাইফুল আমার এই গাড়িতে করে দিয়ে যাচ্ছে, এই যে মোটর সাইকেলে। ভালো থাকো, ঠিক আছে, আল্লাহ হাফেজ। এদিকে হচ্ছে অলংকার, এই যে অলংকারের মোড়। আর এই কাউন্টারটি মূলত হোটেল সুইন ড্রিম যে একটা হোটেল রয়েছে, দেখেন এই বড়, এর পাশেই এসে বাদন কাউন্টারটি। এরা একেবারে চেয়ারম্যান ঘাট পর্যন্ত চলে যায় এবং লাস্ট গাড়ি 1টা বাজে এখান থেকে ছেড়ে যাবে ওরা। গাড়িগুলো একবারে চেয়ারম্যান ঘাট, যেটা ওখান থেকে হাতিয়ে যাওয়া যাবে। আর আমি এই জন্যই এই গাড়িটিতে করে যাব। এই যে আমার পিছনে যে গাড়িটি রয়েছে এটা মূলত কাউন্টার, বাদন কাউন্টার। এখানে তাদের সাথে বুকিং নাম্বার দেওয়া থাকবে। এই যে এরকম বসার জায়গা রয়েছে শেষ। আর এখানে কোন জায়গায় তাদের গাড়ি ছেড়ে যায় তার একটা তালিকাও রয়েছে, এই যে সরকারিভাবে বিআরটি থেকে দেওয়া। আমাদের গাড়ি সামনে চলে আসছে, আর এখানে 20 মিনিট পর পরই গাড়ি ছেড়ে যায়। আমাদের গাড়িটা চলে আসছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। বাসটা দাঁড়িয়ে রয়েছে, আমরা এখন বাসে উঠবো। উঠে আমাদের সিটটা যেখানে রয়েছে, আমার সিট B4। টাইম হয়ে গেছে, আমাদের গাড়ি ধীরে ধীরে বের হচ্ছে কাউন্টার থেকে। আর সামনে অলংকার মোড়, এই মোড় দিয়ে তারা ডানে ঘুরবে। আর এখন সময় রাত 12:40 আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। হয়তো আরো কিছু যাত্রী তারা নিবে সামনে। আর এটা এখন অলংকার মোড়েই রয়েছে আমরা, ডাকতেছে নোয়াখালী চেয়ারম্যান ঘাট, নোয়াখালী। ফাইনালি আমি চেয়ারম্যান ঘাট চলে আসছি। আর এখন সময় 4:30, অর্থাৎ 3.5 ঘন্টার মতো আমাদের সময় লাগছে। এখনো রাত্র এসে এখানে নামিয়ে দেয় এই বাজারে। এটা হচ্ছে চেয়ারম্যান ঘাট বাজার। এখানে নামিয়ে দিলে এখান থেকে চাতলাঘাট বাম পাশের দিকে, এদিকে হচ্ছে চাতলাঘাট। এই চাতলাঘাটে যাওয়ার পরে ওখান থেকে হাতিয়া ওঠা যায়। এখন টাইম প্রায় 4:45টার মতো। যেখানে নামিয়ে দিয়েছে ওখান থেকে 10 টাকার বিনিময়ে অটোরিকশা করে আমি এই ঘাটে চলে আসছি। আর আমি এখন রয়েছি নোয়াখালীর চেয়ারম্যান ঘাটে। এখানে আসার পরে জানতে পারি এখানে দিয়ে নলচিরা ঘাটে কয়েকভাবে যাওয়া যায়। স্পিড বোটে যাওয়া যায়, সিটি ট্রাকে যাওয়া যায় এবং লঞ্চও রয়েছে। তাছাড়া এখানে মালবাহী কিছু ট্রলারও ওপাশে যায়, সেগুলো যাওয়া যায়। তবে এখন 5টা বাজে, স্পিড বোট ছাড়তে প্রায় 6:30 বাজে। ফারান লঞ্চটি ছাড়বে 7:45
9:45 এবং সিট্রাক ছাড়বে সকাল 9টা বাজে। আর এখানে কয়েকটি বোট রয়েছে, এর ভিতরে একটি মালবাহী বোট ছেড়ে যাবে কিছুক্ষণের ভিতরেই। বোটে করে চলে যাচ্ছে উপরে, এই অনেক যাত্রী উঠেছে, আমিও উপরে উঠবো। আমাদের ট্রলারটি ঠিক 5:15 সময় নলছিড়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে দেয়। ঠিক 1 ঘন্টার ভিতরেই দেখতে পাচ্ছি চারদিকে পরিষ্কার হয়ে যাচ্ছে, আর তখনই দেখতে পাচ্ছি এই ট্রলারে কত মালামাল এবং কত লোকজন কত কষ্ট করে এভাবে এই নদী পার হয়। মূলত এটি নদী নয়, এটি বঙ্গোপসাগরের কিছু অংশ। যদিও এখন শান্ত অবস্থায় রয়েছে, তবে বর্ষার সিজনে প্রচণ্ড রূপ ধারণ করে। ট্রলার চলে আসছে হাতিয়ার কাছাকাছি, এই যে হাতিয়ার ঘাট। আমাদের সময় 1 ঘন্টা 20 মিনিটের মতো লাগছে। এখানে নারী পুরুষ সবাই আছে, সামনেই রয়েছে হাতিয়ার ঘাট। কিছুক্ষণের ভিতরেই আমরা নেমে পড়বো। আমাদের ভাড়া নিয়েছে 150 টাকা, আর স্পিড বোটে 300 টাকা ভাড়া নেয়। কত কষ্ট করে অবশেষে কষ্ট করে উঠলাম। সি বোটও পাওয়া যায়, 300 টাকা, 15-20 মিনিট সময় লাগে। আর আমার এখানে একজন পরিচিত বাইকার রয়েছে, তাকে আগেই ফোন দিয়ে রেখেছি, দেখি তাকে খুঁজে পাই কিনা। গুড মর্নিং হাতিয়া। সূর্য উঠতেছে, আমি আগেই একজনকে ফোন দিয়ে রেখে মোটরসাইকেলে ঘুরবো, কারণ এই অঞ্চলের রোড ঘাট বেশি একটা ভালো না, মোটরসাইকেল নিয়ে ঘোরাটাই ভালো। তাছাড়া সিএনজিও পাওয়া যায়, এরকম আপনারা লোক সংখ্যা বেশি হলে দেখা যায় যে সিএনজিতে করেও ঘোরা যায়। এক বাইকে আগেই আমি ফোন দিয়ে রেখেছি, সে ভাই চলে আসছে এবং আমাকে রিসিভ করার জন্য নলছিড়া ঘাটে, এবং বাইকে নিয়ে আজকে সারাদিন ঘুরবো। হ্যালো, ভালো আছেন ভাইয়া? আজকে এই ভাইয়ের সাথেই আমরা পুরো হাতিয়া কোথায় কি রয়েছে দেখব, আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। চলুন আপনারা। আমি এখন ওসখালী বাজার রয়েছি, আর এই ওসখালী বাজার থেকে কমলার দিঘি বা সি বিচ, এখান থেকে মাত্র 7 কিলোমিটার। আর এই বাম পাশের সড়ক দিয়ে আমরা এখান থেকে 6 থেকে 7 কিলোমিটার কমলার সি বিচ, আর আমরা যাচ্ছি এদিকে। 10 থেকে 15 মিনিট আসার পরেই আমরা একটি ইটের সোয়েলিংয়ের রাস্তা পেয়ে যাই, যে রাস্তাটা দেখেই মনে হচ্ছে সামনের দৃশ্যটা আরো খুবই চমৎকার। দুপাশে সারি সারি গাছ রয়েছে, আর এই গাছগুলোকে স্থানীয় ভাষায় বলা হয় বাবলা গাছ, এবং কাঁটাযুক্ত এই গাছগুলো। তবে মাঝে মাঝে কিছু খেজুর গাছও দেখা যাচ্ছে। এই খেজুর গাছগুলো থেকে খেজুরের রসও তৈরি করা হচ্ছে। খুবই চমৎকার একটি দৃশ্য উপভোগ করতে করতে একটা গেট পার হয়ে আমরা চলে আসি কমলার দিঘির কাছে। এই দিঘির নামকরণই কমলার দিঘি এবং কমলার দিঘি সমুদ্র সৈকত। হাতিয়া দ্বীপের আমার প্রথম টুরিস্ট স্পট হচ্ছে এই কমলার দিঘি। এই যে আমার হাতের ডান পাশে যে দিঘিটি রয়েছে, এটা মূলত কমলার দিঘি। এখানে একজন শ্রমিক কাজ করত, মহিলা শ্রমিক, তার নাম ছিল নাকি কমলা। ওই থেকে ঘটনাক্রমে এই দিঘিটির নামকরণ হয়ে যায় কমলার দিঘি। আর এপাশে রয়েছে অনেকগুলো কেওড়া গাছ, আর এর পরেই রয়েছে একটা বিচ, যার নাম হচ্ছে কমলা সি বিচ আর কি, এটাই বলা হয় এখানে। খুবই চমৎকার একটি জায়গা, খুবই নিরিবিলি এবং সিমসাম পরিবেশের ভিতরে। আমি যখন এখানে দাঁড়িয়ে ভিডিও করতেছি, পাশ দিয়েই দেখতে পাচ্ছি একটি বেড়ার পাল যাচ্ছে ঘাস খাওয়ার জন্য। খুবই চমৎকার লাগতেছে। এই যে দেখেন, নাচতে নাচতে তারা দূরে চলে যাচ্ছে আমাকে দেখে। খুবই চমৎকার একটি দৃশ্য উপভোগ করলাম। কমলার দিঘি সমুদ্র সৈকতের ভিতরে প্রবেশ করতেছি, দেখেন। আর এখানে প্রবেশ করার দৃশ্যটাই অন্যরকম, খুবই চমৎকার। আর এগুলো কেওড়া গাছ, আর জায়গাটা একটু বালুময়, তারপরও মোটর সাইকেল নিয়ে ভিতরে একেবারে সি বিচ পর্যন্ত চলে যাওয়া যায়। আর আমার পিছনেই রয়েছে মূলত সেই দিঘিটি, যার নামে এই সৈকতটির নাম। আমি এখন রয়েছে কেওড়া বাগানে। গাছগুলো কেওড়া গাছ, দেখেন, এগুলো সব শ্বাসমূল। এই মাটিগুলো ধরে রাখার জন্য এই শ্বাসমূল বের হয়। দেখুন আমার পাশে অসংখ্য গাছ রয়েছে, আর এগুলো হচ্ছে কেওড়া গাছ। কি চমৎকার একটি বাগান, কেওড়া গাছ, সব কেওড়া গাছ। এপাশে পর্যটক আসে, আমি একবারে সকালবেলা আসছি, যার কারণে এখানে পর্যটক নাই, বিকালের দিকে পর্যটক থাকে। আর এখানে একটা দোকান রয়েছে, মাত্র একটি দোকান। আর এপাশেই রয়েছে মূলত কমলার দিঘিটি। জায়গাটা খুবই চমৎকার এবং সুমসাম নীরবতা। কমলার দিঘি এবং কমলার দিঘি সি বিচ এর পাশাপাশি এই আসার সময় এই দিঘিটার বাজে
এরপরেই হচ্ছে এই সি বিচটা। কমলার দিঘির বিচে চলে আসছি আমরা, একেবারে কাদার ভিতরে নেমে গেছি। এদিকে চট্টগ্রাম আর এদিকে হচ্ছে ঢাকার দিক, পিছনের দিক। খুবই চমৎকার, দেখেন কি অস্থির একটি জায়গা, আর খুবই নিরিবিলি এবং ছিমছাম ভাবে পড়ে রয়েছে, অনেক দূর দেখা যাচ্ছে। তবে এখানে গাছ আরো নিচেও সম্ভবত গাছ ছিল, আস্তে আস্তে মানে সাগরের টানে নিয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে বঙ্গোপসাগরের মোহনা আর মেঘনার মিলনস্থল মূলত এই হাতিয়া দ্বীপটা পেয়েছে। এই যে একেবারে শেষ প্রান্তে আমরা একটু ঘুরে দেখতেছি, ঝাউ গাছ রয়েছে, ওপাশে কেওড়া গাছ আর এপাশে কিছু ঝাউ গাছ। এখান দিয়ে ছোট ছোট কিছু ঝাউ গাছ রয়েছে দেখা যাচ্ছে। আর এপাশেই রয়েছে মূলত দিঘিটি, কমলার দিঘি, কমলার সি বিচ। 40-45 মিনিটের মতো সময় দিয়েছি। এখন আমরা আবার চলে যাব, আর আমাদের দ্বিতীয় স্পট হবে রহমত বাজার সি বিচ। চলুন আপনারা দেখুন রহমত বাজার সি বিচটা কিরকম দেখায়, আমরা সেখানে সেই দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো। প্রায় আধা ঘন্টা চলার পরে আমরা চলে আসি রহমত বাজার পর্যটক কেন্দ্রে। আর পর্যটক কেন্দ্রের প্রবেশ মুখেই দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো শুটকি মাছ শুকাতে দেওয়া হয়েছে। এখানে দাঁড়িয়ে আমরা কিছুটা সময় অতিবাহিত করি। আমি এখানে একটি দৃশ্য দেখতে পেলাম, শুটকি পল্লীর মতো অজস্র শুটকি মাছ এখানে দেখা যাচ্ছে। অনেক দূর থেকে যা দেখা যাচ্ছে সবাই শুটকি শুকাতে দিয়েছে, এই যে কাজ করতেছে। এখানে দেখা যাচ্ছে অনেকে জাল ঠিক করতেছে, এদিকে আছে, এখানে অনেক এক মাঠের মতো, এখানে সব রয়েছে শুটকি মাছ। এটা শুকানোর পরে এরা বিভিন্ন দিকে নিয়ে যায়, ঢাকা, চট্টগ্রাম, বিভিন্ন মোকামে নিয়ে তারপরে মাছের খাবার হিসেবে এইগুলো বিক্রি করে থাকে। রহমত বাজার এই শুটকি পল্লী দিয়ে আমরা সামনের দিকে চলতে থাকি। চলতে চলতে মাত্র 2 থেকে 3 মিনিটের ভিতরেই আমরা চলে আসি রহমত বাজার পর্যটক কেন্দ্র। আর এই পর্যটক কেন্দ্রটি খুবই ব্যতিক্রম ধর্মী। এখানে কিছু গোলপাতা রয়েছে, চলে আসছি আমরা। গোলপাতার বাগান, এই গোলপাতা সাধারণত আমরা সুন্দরবনে দেখে থাকি, তবে এটা সুন্দরবনে না, এটা রহমত বাজার পর্যটক কেন্দ্রে। এই দেখেন অনেক গোলপাতা, আর এগুলো কেওড়া গাছ, বিশাল এলাকা। আর এখানে ওয়াশরুম রয়েছে, সরকারিভাবে করা হয়েছে। এই যে দেখেন বিশাল এলাকা জুড়ে এই জায়গাটি রয়েছে। এই অঞ্চলে ভ্রমণ করতে আসে তাহলে অবশ্যই এই রহমত বাজার পর্যটক কেন্দ্রে আসতে পারে। দেখেন এই শুকনার উপরে গোলপাতা গাছ, হয়তো একসময় পানি ছিল, এখন আর পানি নেই, ভিতরেও প্রবেশ করা যায়। আমি ভিতরে প্রবেশ করছি, আমি ভিতরেও প্রবেশ করে দেখি একটু। এই যে গোলপাতা গাছ, এটা হচ্ছে রহমত বাজার পর্যটক কেন্দ্র বলে এটাকে। রহমত বাজার পর্যটক কেন্দ্রটি এই জন্যই আনকমন, কারণ এইভাবে গোলপাতার বাগান সাধারণত দেখা যায় না। আর এখানেই একটি বসার মতো জায়গাও রয়েছে, যা রহমত বাজার পর্যটক কেন্দ্র সম্বলিত লেখাও রয়েছে এখানে। এখানে বসে চাইলে আপনারা গল্প করতে পারবেন। কিছুটা সময় অতিবাহিত করার পরে আমরা চলে যাচ্ছি, আর যাওয়ার পথিমধ্যে একটু আশেপাশের দৃশ্যটা এই মোটরসাইকেলে করে ঘুরে দেখতেছি। আমরা গাড়ি নিয়ে ঘুরে দেখতেছি আশেপাশের অংশটা। এগুলো যদিও সুন্দরবনের ফিল পাওয়া যাচ্ছে, বিশাল এলাকা জুড়ে রয়েছে এই পর্যটক কেন্দ্রটি। এগুলো শুকনার উপরে, এখন গাছগুলো শুকনা, একেবারে শুকনো, পায়ে হেঁটে চলা যায়। এই অংশ দিয়ে ভিতরে ভিতরে যাওয়া যায় পায়ে হেঁটে হেঁটে। রহমত বাজার শুটকি পল্লী এবং রহমত বাজার পর্যটক কেন্দ্র ঘুরে আমরা এখন চলে যাচ্ছি। আর আমাদের তৃতীয় গন্তব্য স্থান হচ্ছে নিমতলী সি বিচ। সেই উদ্দেশ্যে এই রহমত বাজার পর্যটক কেন্দ্র ত্যাগ করতেছি। 8 থেকে 10 কিলো দূরে রয়েছে নিমতলী সি বিচ। 8 থেকে 10 কিলোমিটার পথ, প্রায় 30 থেকে 40 মিনিট সময় লেগেছে আমাদের আসতে। এতেই বোঝা যাচ্ছে যে রাস্তার কি বেহাল দশা। হাতিয়ার অধিকাংশ রাস্তার অবস্থাই বেহাল দশা। আর আমরা এখন নিমতলী সি বিচে প্রবেশ করতেছি। প্রবেশ মুখের দৃশ্য দেখেন কি চমৎকার। এইসব অঞ্চলে বাইকই একমাত্র বাহন, অন্যথায় পায়ে হাঁটতে হবে। আর এত পথ পায়ে হাঁটা যায় না, কাঁচা মাটির রাস্তা, কেওড়া গাছ। আর সুন্দরবনে দেখা যায় যে এরকম গাছগুলো সাধারণত সুন্দরবন ছাড়া এরকম গাছ দেখা যায় না। হাতিয়াটা মূলত একেবারে সাগরের মাঝে, যার কারণে এই মাটিতে এই গাছগুলো ভালো জন্মে। আস্তে আস্তে আমরা একেবারে মাঝ বরাবর চলে আসি, আর এখানে একটি পুকুর দেখতে পাচ্ছি। আর পুকুরের পাশেই বিশাল একটি বাগান দেখতে পাচ্ছি, যে বাগানটি মূলত সুন্দরবনের মতো অবস্থা।
আমরা এই বাগানের ভিতরে ঘুরে ঘুরে কিছুটা সময় অতিবাহিত করব। নিমতলি সমুদ্র সৈকতের কাছেই রয়েছে এই অসাধারণ দৃশ্যটি। দেখলে মনে হবে এটি একটি সুন্দরবন, কিন্তু না, এটা সুন্দরবন নয়। এই নিমতলি বীচ সুন্দরবনের মতো ওই রকমই আশেপাশে যে গাছগুলো রয়েছে, কেওড়া গাছ, এবং কেওড়া গাছের সাথে সাথে এই যে শ্বাসমূলগুলো, খালি পায়ে দেখা যায় যে এই সব ইতে হাঁটা যায় না। কিছুদিন আগেও এখানে পানি ছিল বা লোনা পানি ছিল। এই অঞ্চলও লোনা পানি থাকে, যার কারণে এই কেওড়া গাছটাই জমে, অন্য কোনো গাছ ওভাবে জন্মে না। খুবই চমৎকার একটি জায়গা, খুবই নিরিবিলি, চিল্লাপাড়া নেই, কোনো লোকজনও নেই, ওরকম লোকজনও দেখা মেলে না। তবে এখানে নিরাপত্তার কোনো ঘাটতি নেই, একবারে 100% নিরাপদ। আপনারা আসতে পারেন নিমতলি বীচ দেখার জন্য বা নিমতলি এই বাগান দেখার জন্য। আর এখানে দেখলে আপনার মনে হবে এটা হচ্ছে একটি সুন্দরবনের ফিল নিতে পারবেন এই হাতিয়া, এই নিমতলি বিচে আসলে। বাচ্চারা এই বাগানের কাঠ সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। দেখেন ওই 3টা স্পট ভিজিট করেছি, দর্শনীয় যে 3টা স্পট। এরপরে আমি চলে যাব নিঝুম দ্বীপে। চলুন আপনারা দেখি এরপরে নিঝুম দ্বীপে কোথায় কি রয়েছে তা ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন আপনারা। যেহেতু আমরা নিঝুম দ্বীপে যাব, তাই আমরা এই মুক্তারিয়া ঘাটের দিকেই যাচ্ছি। এই নিমতলি সি বিচ থেকে মুক্তারিয়া ঘাটের দূরত্ব 8 থেকে 10 কিলোমিটার। যেতে সময় লাগবে 40 থেকে 45 মিনিটের মতো। হাতিয়া মনপুরা সিরিজের প্রথম পর্ব এ পর্যন্তই রাখছি। দেখা হবে আগামী সিরিজে। যেতে যেতে একটি বিনীত অনুরোধ করব, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক, শেয়ার, কমেন্টস করে পাশে থাকবেন।